সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পেনশন আর সঞ্চয়পত্র রিলেটেড জিনিসগুলা। যাদেরই বাবা-মা সরকারি অথবা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, তারা অবসত্বর যেই সমস্ত বেনিফিট পান, সেগুলো দিয়ে কিন্তু এই সঞ্চয়পত্রটা ক্রয় করা যায়। তো এই সঞ্চয়পত্রের পাশাপাশি তাদের যদি অন্য ইনকাম থাকে, তারা কিন্তু প্রচলিত যে অন্যান্য ৩ প্রকারের সঞ্চয়পত্র আছে, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র কিন্তু তারা ক্রয় করতে পারেন। তো চলুন আমরা দেখি প্রথমে কি আছে ইন ডিটেইলে বিস্তারিত। তো পেনশনার সঞ্চয়পত্রটা ২০০৪ সালে শুরু হয়। এটা সর্বনিম্ন আপনি ৳৫০,০০০ ক্রয় করতে পারবেন, এর নিচে না। ঊর্ধ্বে ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা হিসাবে ক্রয় করতে পারবেন। তবে বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা আপনার এনআইডির বিপরীতেই ক্রয় করা হয়, এটি মনে রাখবেন। তো সবগুলো কিন্তু একসাথেই হয়ে যায়। আগের মতো ৫০, ১ লক্ষ পৃথক, পৃথক থাকে না। আপনি সর্বোচ্চ এখানে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এটি মনে রাখবেন। মেক্সিমাম হচ্ছে ৫০ লক্ষ টাকা। আপনার যদি কোনো কাজে যদি প্রয়োজন মনে হয়, আপনি ওইখান থেকে ১ লক্ষ, ২ লক্ষ বা ৩ লক্ষ যত প্রয়োজন আপনি কিন্তু নগদায়ন করতে পারবেন। আংশিক নগদায়নও করতে পারবেন। এখন মুনাফার হারের ক্ষেত্রে মনে রাখবেন, ৭.৫ লাখ টাকা পর্যন্ত এক প্রকারের মুনাফা দিচ্ছে, ৭.৫ লক্ষ টাকার উপরে ভিন্ন প্রকার মুনাফা তারা দিচ্ছে। এটা প্রতিটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু তারা করেছে। এখন এই পেনশনার সঞ্চয়পত্র নরমালি আপনি ৫ বছরে পর্যন্ত বিনিয়োগ করবেন। এখন এই ৫ বছরে মেক্সিমাম আপনি ১২.৫৫% হিসাবে মুনাফা পাবেন যদি ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়। ৭.৫ লক্ষ টাকার বেশি হইলে ১২.৩৭% হিসাবে আপনি মুনাফাটা পাবেন। এইটা মনে রাখবেন। এখন মূল জিনিস যেটা, আপনি যদি ১ বছরের আগে যদি নগদায়ন করে ফেলেন, কোনো মুনাফা পাবেন না। যদি আপনি ১ বছর পরে নগদায়ন করতে যান যেকোনো কারণবশত, তখন কিন্তু আপনার মুনাফাটা কমে ১০.২৩% হিসাবে তারা হিসাব করবে। আপনি ৫ বছরের জন্য ক্রয় করেছেন, এই হারে মুনাফা পাচ্ছিলেন। যদি ১ বছর পরে নগদায়ন করে ফেলান, তখন তারা আবার রিক্যালকুলেশন করে আপনার মুনাফাটা ১০.৩০% হিসেবে হিসাব করবে। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে পেনশন আর সঞ্চয়পত্রের মেক্সিমাম যে মুনাফা ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১২.৫৫ অর্থাৎ আপনি ৳১,০০,০০০ যদি বিনিয়োগ করেন মোটামুটি ১২,৫৫০ টাকার মতো পাবেন। আর যদি ৭.৫ লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে আপনার প্রতি লাখে ১২,৩৭০ টাকার মতো কিন্তু আপনি পাবেন। তবে পেনশনের সঞ্চয়পত্র ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার উৎসকর সরকার রাখে নাই। আর ৫ লাখ টাকার বেশি হলে সেক্ষেত্রে ১০% হিসাবে উৎসকর কাটা হবে। এইটি হচ্ছে একটা বেসিক ওভারভিউ। এখন আসি আমরা কারা ক্রয় করতে পারবেন। তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী। শুধু যে অফিসার লেভেলের ব্যক্তিরাই ক্রয় করতে পারবে এমনটা না। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান। তাহলে মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী অথবা সন্তান এরাও কিন্তু এটি ক্রয় করতে পারবে। আর কোন টাকা দিয়ে ক্রয় করতে পারবে? শুধু ওই পেনশন সুবিধা থেকে যে টাকাগুলো পাচ্ছে, প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাগুলো পাচ্ছে সেগুলা দিয়ে। এখানে ক্রয়ের ঊর্ধ্বসীমা বলতেছে যে প্রাপ্ত আনুতোষিক, গ্র্যাচুইটি এবং ভবিষ্যৎ তহবিলের অর্থ চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকায় ক্রয় করা যাবে। আর এই সঞ্চয়পত্র শুধু একক নামেই ক্রয় করা যায়, এটিও মনে রাখবেন। এটাতে পূর্বে ৩ মাস পরে মুনাফা দিত। তো সর্বশেষ কয়েকদিন আগে এটাকে সংশোধনী এনে প্রতি মাসে মুনাফা দেওয়ার সিস্টেমটা চালু করা হয়েছে। প্রতিটা সঞ্চয়পত্রেই নমিনি নিয়োগ করা যায়। তবে নমিনি নিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকবেন। কারণ যেটা আমরা বললাম যে আপনি যদি মারা যান, এই নমিনি কিন্তু আপনার টাকাটার হকদার হবে। সঞ্চয়পত্রে ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে, সাথে অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে। এটা হচ্ছে এখন পর্যন্ত এইটার সুবিধা। এখন আমরা এই যে আপনি পেনশনার সঞ্চয়পত্র, তো এটার যদি আবেদন ফর্মটা একটু দেখি আমরা। আবেদন ফর্মটা দেখে তারপরে আবার আমরা আসতেছি যে এটার সাথে অন্যান্য জিনিসগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আমাদের এই পিডিএফ ফাইলটা আমরা ভিডিওর প্লে লিস্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সাদা কালারের আপনি পাবেন পেনশনার সঞ্চয়পত্র দেখেন। পেনশনার সঞ্চয়পত্রের আবেদন ফর্ম। একই রকমভাবে এখানে যে ক্রেতার পাসপোর্ট, নমিনিগণের পাসপোর্ট আকারের ছবি,
তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে এখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম, তার পদবি, পেনশন প্রদানকারী অফিসের নাম এবং ঠিকানা, অবসর গ্রহণের তারিখ, মঞ্জুরিপত্র ও তারিখ, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক। তার মানে এইগুলাতে যে টাকাটা আপনি বিনিয়োগ করবেন, মনে রাখবেন এই টাকাটা এই সার্টিফিকেটগুলা কিন্তু রাখবে যে ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক কত, মঞ্জুরিপত্র তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, কর শনাক্তকরণ নাম্বার। তাহলে আপনি যেকোনো টাকা দিয়ে কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। আর যদি মৃত চাকরিজীবীর ক্ষেত্রে পারিবারিক পেনশনের আওতায় স্বামী, স্ত্রী যদি বা সন্তান হন তাহলে তার নাম ঠিকানা হিসাবে, মঞ্জুরিপত্র নাম্বার ও তারিখ, ভবিষ্যৎ তহবিল এবং আনুতোষিক। এগুলো যারা অবসর বেতন ভাতা উঠান তাদের কাছে পেপারগুলো অবশ্যই থাকবে, না হলে আপনি আপনার সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করে এগুলো কালেকশন করে নেবেন। তো বাকিটা আমরা সবাই জানি যে কিভাবে পরিশোধ করবেন। এখানে আপনার ব্যাংকের নাম যাবতীয় কিছু লিখবেন। নমিনিটা আপনি কাকে যদি একজন দেন এখানে 100% হবে। একাধিক হলে কাকে কত পার্সেন্ট দিচ্ছেন সেটাও অবশ্যই পূরণ করে দিবেন। বাকি যে কাজটা সেটা তারাই করবে। এখানে জাস্ট আপনি স্বাক্ষর করবেন। এখানে নমিনি স্বাক্ষর করবে। এখানে নমিনি যদি একাধিক দেন সে স্বাক্ষর করবে। তো বন্ধুরা, মূল জিনিস যেটা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের পেনশনের সঞ্চয়পত্র আপনি শুধু পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে, গ্র্যাচুইটির টাকা দিয়ে কিন্তু ক্রয় করতে পারতেছেন। এগুলোর জন্য আপনার কাগজপাতিরও প্রয়োজন হবে। এই ৫০ লাখের পাশাপাশি নরমাল সাধারণ ব্যক্তির মতো আপনি কি করতে পারবেন? ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং পরিবার সঞ্চয়পত্রের মধ্যেও বিনিয়োগ করতে পারবেন। এই ৫০ লাখ আপনার জন্য পৃথক, এটা এগুলোর সাথে ক্যালকুলেশন হবে না। তাহলে সেই ৩ টা মিলায় আপনি ৫০ লাখ সেখানে, এখানে ৫০ লাখ আর পোস্ট অফিসে ১০ লাখ। টোটাল যদি আমরা হিসাব করি একক নামে, তাহলে ১,১০,০০,০০০ পর্যন্ত লিগ্যালি আপনি বিনিয়োগ করতে পারেন। এর চাইতে বেশি টাকা পয়সা থাকলে সেক্ষেত্রে আপনার ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলে বিনিয়োগ করতে হবে। তো সেটা আমরা দেখাবো যে সেখানের প্রসেসটা কি, কিভাবে করতে হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বটা গুরুত্বপূর্ণ। আমরা এখন পর্যন্ত ৫ টা পর্ব করেছি। ১ম পর্বে আমরা দেখিয়েছি যে কি কাগজপাতি প্রয়োজন পড়ে। ২য় পর্বে আমরা দেখেছি ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক। ৩য় পর্বে দেখেছি ৫ বছর মেয়াদিটা। ৪র্থ পর্বে পারিবারিক সঞ্চয়পত্র। ৫ম পর্বে পেনশনার। আর যারা প্রবাসী আছেন তাদের জন্য আগামী ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। সেখানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের A to Z বিস্তারিত যে তথ্যগুলো এতদিন আপনারা পান নাই, যেগুলো বাইরে ছিল, সমস্ত তথ্যগুলো আমরা দিব। পাশাপাশি সেই তথ্যগুলো অথেন্টিক কিনা কোথায় পাবেন সেটিও জানিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।